সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দশম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা 16টি গাণিতিক সমস্যার সহজ সমাধান। 1 নং প্রশ্ন এখানে দেয়া আছে a + b = 5 এবং a - b = 3 হলে ab এর মান কত? আমরা জানি ab = a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এই সূত্রটি জানা থাকলে আসলে সূত্রটি লিখতে হবে না, আমরা সরাসরি কী করতে পারি, সরাসরি a + b এর মান 5 বসে 5 স্কয়ার 25 লিখতে পারি, 2 স্কয়ার মানে 4 মাইনাস a - b এর মান হচ্ছে 3, 3 স্কয়ার মানে 9, 2 স্কয়ার মিনস 4, তাহলে 4 4 এলসিএম লসাগু 25 থেকে 9 গেলে 16, 16 4 দিয়ে ডিভাইড করে 4, তাহলে সে অর্থে আমাদের উত্তর হচ্ছে গ নং 4। দ্বিতীয় প্রশ্ন x - 5 ইন্টু a + x = x² - 25। এই রাশির দিকে খেয়াল করুন, x² - 25 মানে x² - 5 স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি x - 5 ইন্টু a + x ইকুয়াল x² - 5 স্কোয়ার, দ্যাট মিনস x - 5 ইন্টু x + 5। বোথ হ্যান্ড সাইড থেকে আমরা x - 5 x - 5 ওমিট করে দিতে পারি, থাকলো a + x আর x + 5। বোথ সাইড থেকে আমরা প্লাস x লিখে ফেললে ভালো হবে, a + x ইকুয়াল x + 5, x omitted, then we will get a equal 5. So answer is খ। তৃতীয় প্রশ্ন a + b + c = 0 হলে a³ + b³ + c³ ইকুয়াল হোয়াট? আমরা এই রাশিটিকে লিখতে পারি, যেহেতু বলা হয়েছে a³ + b³ + c³, তার মানে রাশিটাকে আমাদের ঘন করতে হবে, কিউব করতে হবে, তাহলে আমরা লিখতে পারি a + b = -c। আমরা যদি বোথ সাইডে কিউব করি তাহলে পাবো a³ + b³ + 3ab ইন্টু a + b। আমরা a + b না লিখে a + b জন্য -c আমরা এখানে লিখতে পারি, ইকুয়াল -c কে কিউব করলে আমরা -c³ পাবো। তাহলে এখন আমরা a³ + b³ ওই -c³ যদি আমাদের এই লেফট হ্যান্ড সাইডে চলে আসে তাহলে +c³ হয়ে যাবে, আর এটা হবে প্লাস মাইনাস -3abc। আমরা রাইট হ্যান্ড সাইডে যদি ট্রান্সপোর্ট করি তাহলে 3abc পাবো, তাহলে a³ + b³ + c³ ইকুয়াল 3abc, সে অর্থে উত্তর হবে খ। চতুর্থ প্রশ্ন হলো 1 হতে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? এভাবে যদি পর্যায়ক্রমিক সংখ্যাগুলো দেওয়া থাকে, যেমন 1 + 2 + 3 + ... +49 পর্যায়ক্রমিক সংখ্যা, যদি ক্রমিক পর্যায়ক্রমিক সংখ্যার ধারা দেওয়া থাকে তাহলে তাদের গড় হবে প্রথম পদ আর শেষ পদ যোগ করে 2 দিয়ে ডিভাইডেড করলেই আমরা এর গড় পেয়ে যাব। যেমন 1 + 49/2 50/2, দ্যাট মিনস 25, তাহলে আনসার হবে ঘ 25। পঞ্চম প্রশ্ন এর মান কত হবে? এটা খুবই সহজ একটি প্রশ্ন। আমরা নিউমারেটরে দেখতে পাচ্ছি একটা ডিজিট আগে পয়েন্ট আছে, দশমিক আছে, 2 এর আগে দশমিক আছে একটা ডিজিট আগে, তাহলে এই পয়েন্ট ওমিট। সেই ওয়ে 2 ডিজিটের আগে পয়েন্ট, 2 ডিজিট আগে পয়েন্ট, এটা ওমিট। 3 ডিজিটের আগে পয়েন্ট, 3 ডিজিট আগে পয়েন্ট, এটা ওমিট। তাহলে 1 × 1 × 1 দাঁড়াবে 1, 1, 2 × 2 × 2 মাল্টিপ্লাই করে দাঁড়াবে 8, তাহলে উত্তর হবে 1/8। 6 নং প্রশ্ন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল কত? এটি সহজ প্রশ্ন, এটি সূত্র নির্ভর, যে বাহুর দৈর্ঘ্য এ হলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4a², অর্থাৎ ক নং। 7 নং প্রশ্ন ত্রিভুজের একটি কোণ উহার অপর দুটি কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজটি সমকোণী, স্থূলকোণী, সমবাহু, সূক্ষ্মকোণী কোনটি হবে? একটি কোণ উহার অপর দুটি কোণের সমষ্টি সমান, একটি কোণ যদি আমরা x ধরে নিই আর অপর দুটি কোণের সমষ্টিই হলো x, তার মানে একটি কোণ আর এখানে অপর দুটি কোণের সমষ্টি দেওয়া আছে, তাহলে এখানে মোট 3টি কোণের সমষ্টি আছে, এখানে দুটি কোণের সমষ্টি x আর এখানে একটি কোণ x, তাহলে 3 কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, তাহলে এটা হবে 2x, 2x = 180 ডিগ্রি হলে আমরা পাই x = 180/2 90 ডিগ্রি, তাহলে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি আমরা সেটিকে অবশ্যই সমকোণী ত্রিভুজ। 8 নং প্রশ্ন ত্রিভুজ ABC এর BE = EF = CF
ত্রিভুজ এইসি এর ক্ষেত্রফল 48 বর্গফুট হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সম্পূর্ণ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত বর্গফুট হবে? যেহেতু এখানে বলা আছে বিই ইকুয়াল ইএফ ইকুয়াল সিএফ, তাহলে আমরা বলতে পারি যদি আমরা ত্রিভুজ এইসি এর কথা বিবেচনা করি তাহলে এফ হবে, যেহেতু ইএফ আর সিএফ সমান, তাহলে এফ হচ্ছে ই আর সি এর মধ্য বিন্দু, অর্থাৎ তার বিপরীত শীর্ষ এ এবং এফ এর সংযোগ যে সরলরেখাটি দেখা যাচ্ছে এটি ত্রিভুজ এইসি এর মধ্যমা। আমরা জানি একটি মধ্যমা একটি ত্রিভুজকে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে দেয়, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এইএফ এবং এসিএফ এই দুটি ক্ষেত্রফল সমান। আর বলা আছে ত্রিভুজ এইসি এর ক্ষেত্রফল 48 বর্গ ফুট, অর্থাৎ দুটি সমান ত্রিভুজ এইএফ এবং এসিএফ এর ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ মিটার। তাহলে এর যে কোনো একটি ত্রিভুজ এএফসি বা এইএফ এর ক্ষেত্রফল হবে 48 এর অর্ধেক, অর্থাৎ 24 বর্গ ফুট। অর্থাৎ ত্রিভুজ এইএফ হবে 24 বর্গ ফুট, এএফসি এটা হবে 24 বর্গ ফুট। একইভাবে ত্রিভুজ এবি এফ এর কথা বিবেচনা করলে যেহেতু বি এবং ইএফ সমান, তাহলে ই হলো বি এবং এফ এর মধ্যবিন্দু, তাহলে তার বিপরীত শীর্ষের সাথে যে সংযোগের সরলরেখাটা দেখা যাচ্ছে তাহলে এটি হবে তার মধ্যমা, অর্থাৎ ত্রিভুজ এ বি এফ এর মধ্যমা এই, তাকে আবার দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এইএফ এবং এ বিই যেহেতু সমান, তাহলে এরও ক্ষেত্রফল হবে 24 বর্গ ফুট। তাহলে আমরা সম্পূর্ণ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল পাবো তিনটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, অর্থাৎ এবিই এইএফ এবং এএফসি এর ক্ষেত্রফলের সমষ্টি সমানই হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, অর্থাৎ 24 প্লাস 24 72 বর্গফুটই হবে 8 নং প্রশ্নের সমাধান। 9 নং প্রশ্ন, 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 1 ছাড়া 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23 এবং 29। তাহলে দাঁড়ালো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি। 10 নং প্রশ্ন, দুইটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু 96 হলে গসাগু কত? আমরা জানি দুটি সংখ্যার লসাগু এবং গসাগু করে গুণফল পাওয়া যায়, অর্থাৎ সংখ্যা দুটির গুণফল হচ্ছে লসাগু এবং গসাগু। তাহলে গসাগু এবং লসাগু গুণ করলেই আমরা গুণফল 1536 পেয়ে যাব। যেহেতু আমাদের গসাগু বের করতে বলা হয়েছে, অতএব গসাগু যদি আমরা এখানে রেখে দেই তাহলে লসাগুর মানটি 1536-এর নিচে চলে যাবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে। লসাগু 96 ভাগ হয়ে যাবে, ভাগ করলে কত দাঁড়াবে? দাঁড়াবে 16। তাহলে উত্তর হবে ক। 11 নং প্রশ্ন, টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এখানে বলে দেওয়াই আছে লাভ হবে, তাহলে আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব। যেমন 3টি আমের ক্রয় মূল্য 1 টাকা, তাহলে 1টি আমের ক্রয় মূল্য হবে 3/1 টাকা। 2টি আমের বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে 1টি আমের বিক্রয় মূল্য হবে 2/1 টাকা। তাহলে লাভ হবে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে আমাদের হিসেব দাঁড়াচ্ছে 6 লসাগু 3 বিয়োগ 2, অর্থাৎ 6/1 টাকা লাভ। আর আমরা লাভ হোক আর ক্ষতি হোক সবসময় আমরা ক্রয় মূল্য দিয়ে হিসেব করে থাকি, অর্থাৎ ক্রয় মূল্য ছিল 3/1 টাকা, যে 3/1 টাকায় লাভ হলো 6/1 টাকা, 1 টাকায় লাভ হলো, তাহলে ভাগ হয়ে যাবে 6/1 ভাগ 3/1, তাহলে অতএব শতকরা লাভ মানে 100 টাকা লাভ হবে। 6/1 ভাগ 3/1, তাহলে গুণন 100, অর্থাৎ 6/1 গুণন 3 উপরে 1 নিচে গুণন 100, এটা আমরা কাটলে পাবো 2। 12 নং প্রশ্নে বলা আছে 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত 3:7 হবে? আমরা এই 60 লিটার মিশ্রণ এবং এই অনুপাতটি ব্যবহার করে এই মিশ্রণে কতটুকু কেরোসিন আছে তা বের করতে পারবো। যেমন 60 গুণন অনুপাত দ্বয়ের যোগফল 10 নিচে 7, 3, 10 নিচে, আর যেহেতু কেরোসিনের অনুপাতটা হচ্ছে 7 তাই উপরে দেবো 6
6 সাথে 42 লিটার, অর্থাৎ 60 লিটার মিশ্রণে কেরোসিনের পরিমাণ হচ্ছে 42 লিটার। আর 60 থেকে 42 বিয়োগ করলে আমরা পেট্রোলের পরিমাণ পাবো 60 বিয়োগ 42 ইকুয়াল 18 লিটার। বলা হয়েছে কতটুকু পেট্রোল মেশাতে হবে। তো এই 18 লিটারের সাথে যদি আমরা এক্স পরিমাণ পেট্রোল মিশিয়ে থাকি এবং পূর্বের কেরোসিনের সাথে যে অনুপাত করে থাকি, তাহলে আমাদের নতুন মিশ্রণের নতুন অনুপাত হবে 3:7। এখান থেকে আমরা এক্সের মান বের করে নিয়ে আসতে হবে। 18 প্লাস এক্স ইকুয়াল 3/7। তাহলে যদি আমরা আনগুণ করি 54 পাবো প্লাস 3x পাবো, 7 × 14 4 হাতে 1, 4 7 28 1 29। তাহলে বা যদি 54 আমরা পক্ষান্তর করি তাহলে 3x ইকুয়াল পাবো 294 বিয়োগ 54 240। তাহলে বা আমরা x পাবো 3 দিয়ে ভাগ করলে পাবো 80। তাহলে মিশ্রণে পেট্রোল মেশাতে হবে 80 লিটার। তবে এই গণিতটি সংক্ষিপ্ত পদ্ধতি করা যায়। মোট মিশ্রণের পরিমাণ 60 লিটার, তাকে ভাগ করবো যেহেতু আমাদের পেট্রোল 3 প্রথম অনুপাতে 3 গুণন 2 অনুপাতের পার্থক্য 7 বিয়োগ 3, এটা হিসাব করলে আমাদের 60/3 গুণন 4, তাহলে এখান থেকে আমরা 80 লিটার পেয়ে যাব। এভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে অঙ্কটি সমাধান করা সম্ভব। 13 নং প্রশ্নে বলা আছে সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। বলা আছে যে কোনো মূলধন, ধরে নেই মূলধন পি ইকুয়াল এক্স। এই মূলধন এক্স 8 বছরে সুদে আসলে 3 গুণ হয়ে যায়। তাহলে আমরা মুনাফা পেলাম কত? মুনাফা হলো সুদে আসল থেকে আমরা যে আসলটা বিয়োগ করে দেই, তাহলে পাবো 2x, এটা হবে মুনাফা। এখন আমরা মুনাফার হার নির্ণয় সূত্র আর ইকুয়াল আই ইন্টু 100/PN ব্যবহার করে পাই। আই হলো 2x ইন্টু 100/P হলো x ইন্টু n হলো 8 বছর। x ওমিটেড 2, 8 ওমিটেড 4, 425। তাহলে মুনাফার হার হলো 25 টাকা, অর্থাৎ সে অর্থে গ নাম্বার 25 টাকা, এটা হবে উত্তর। 14 নং প্রশ্নে বলা আছে নিচের কোনটি মৌলিক সংখ্যা। আমরা জানি যে সকল সংখ্যার উৎপাদক মাত্র দুটি, এক এবং ওই সংখ্যা নিজেই, সেই সকল সংখ্যাই হলো মৌলিক সংখ্যা। এখানে 91 সংখ্যাটির উৎপাদক 13 এবং 7, 3 সাথে 21 1 হাতে 2, 7 হাতে 9। 143-এর উৎপাদক আমরা পাবো 13 এবং 11। অপরদিকে 87-এর উৎপাদক পাবো 3 এবং 29। আর 47-এর উৎপাদক পাবো 1 এবং 47 নিজেই। তাহলে যে সকল সংখ্যার উৎপাদক শুধুমাত্র 1 এবং ওই সংখ্যাটা নিজেই তার উৎপাদক, এই দুটি মাত্র উৎপাদক থাকবে, সেটাই মৌলিক সংখ্যা। তাহলে গ উত্তর। এটি মৌলিক নয়, কারণ এর 1 এবং 91 ভিন্ন আরও উৎপাদক 13 এবং 7 আছে। 143-এর উৎপাদক 13 আছে, 11 আছে, 1 আছে এবং 143 নিজেই আছে, তাই এটি মৌলিক সংখ্যা নয়, এটিও মৌলিক সংখ্যা নয়। 87-এর উৎপাদক 3 এবং 29 ছাড়াও 1 আছে এবং 87 নিজেই তার একটা উৎপাদক, তাই ঘ নং মৌলিক নয়। 15 নম্বরে বলা আছে একটি জিনিস নির্মাতা 20% লাভে খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিসটির নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত হবে? এই অঙ্কটি বিসিএস রিটেন পরীক্ষা এবং অন্যান্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এটি একটু বিস্তৃত উপায়ে করতে হয়, তবে আমরা এমসিকিউ এর জন্য শর্টকাট নিয়ম ব্যবহার করব। যেমন এভাবে করা যেতে পারে, নির্মাতার লাভ প্লাস খুচরা বিক্রেতার লাভ প্লাস নির্মাতার লাভ যাই হোক না কেন, খুচরা বিক্রেতার লাভ যাই হোক না কেন, তা আমরা গুণ করে 100 দিয়ে ভাগ করব। আর পুটোর সাথে আমরা 100 যোগ করলেই খুচরা মূল্য পেয়ে যাব। যেমন 0 0 0 0 ওমিটেড 20 20 40, 2 2 4 44 যোগ 100, তাহলে খুচরা মূল্য হবে 144 টাকা। সেই অর্থে উত্তর হবে 144 খ নং। আজকের সর্বশেষ প্রশ্ন হলো চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়া বাবদ খরচ শতকরা কত কমালো? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে
যেখানে মূল্য বৃদ্ধি পেলে ব্যবহার কমাতে হয়, সেক্ষেত্রে আমরা দ্রুতগতিতে সমাধানের জন্য 100 থেকে বিয়োগ করব। 100 থেকে কি বিয়োগ করব? 25% বৃদ্ধি পাওয়ায় বর্তমান মূল্য 125, সেই বর্তমান মূল্য 125 নিচে লিখব। আর পূর্বের মূল্য তাহলে ছিল 100 টাকা, সেটা উপরে লিখব। আর শতকরার জন্য একটা 100 গুণ করে দেব। এখন হিসাব করলে আমরা কাঙ্ক্ষিত ফল পেয়ে যাব যে খরচ শতকরা কত কমালো, 100 বিয়োগ 25 4 25 যেটাকে কাটলে 5 5 20 20 20 পাবো, 4 20-এ তাহলে এখানে আমরা 80 পাবো। 100 থেকে 80 বিয়োগ করলে 20, তাহলে 20% খরচ কমাবে। তো ডিয়ার ভিউয়ার্স, এভাবে দশম বিসিএসের আমরা 16টি গাণিতিক সমস্যার সমাধান করলাম খুব সহজ উপায়ে। অ্যান্ড all of you are thanked for watching my video.